কতটুকু সংস্কার করে নির্বাচন দেয়া হবে তা নির্ভর করছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপর। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণ থেকে বাংলাদেশের পিছিয়ে আসার সুযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন খাতের চাপ মোকাবিলায় উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে করণীয় ও সম্ভাব্য চাপ মোকাবেলায় প্রস্তুতি ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আশিকুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশের এলডিসি উত্তরণ এখন সময়ের অপেক্ষা মাত্র। আমরা 2018 সালে আমরা এই যে উত্তরণের যে কতগুলি ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশনসের, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা মিট করেছিলাম। তিনি জানান, এলডিসি উত্তরণ হলে কোনো সমস্যা যেন তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকার। এ নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। মনে করি না যে গার্মেন্ট সেক্টরে খুব বেশি ঝাপটা আসবে। এটা আমি প্রথমে বললাম, যেহেতু সুযোগগুলি থাকবে আরও কিছুদিন। আর যে জিএসপি প্লাসের যে প্রশ্নটা বললেন, 32টা কনভেনশন, আমরা আজকে কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা একেবারে সুনির্দিষ্ট উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেন এগুলিতে দ্রুত গতিতে অ্যাক্সেলারেটেড রেটে এগুলিতে আমরা কাজ করি। উন্নয়নশীল দেশের তালিকায় গেলে সম্ভাব্য বিভিন্ন খাতে চাপের আশঙ্কার কথা থাকলেও বাংলাদেশ বাড়তি কি সুবিধা পাবে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। আপনি অন্য সুবিধা পাওয়ার চেষ্টা করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। সংবাদ সম্মেলনে ন্যূনতম বা বেশি সংস্কার বলতে সরকার কি বোঝাতে চাচ্ছে এমন প্রশ্নেরও জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে বিষয়গুলো ওনারা ঐক্যমত্যে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি, এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুকু কোন সংস্কারে আমরা যাব নাকি বেশি কতটুকু। যে যদি এমন হয় যে আমরা 200টা সংস্কার করব, তার মধ্যে কি 10টা এখন করব, বাকিটা যারা পলিটিক্যাল কমেন্ট আসছে তারা করবে, এরকম এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি এ বিষয়ে তার একটি বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সম্ভাব্য সময় প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন। এদিকে মডেল মেঘনা আলমকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে হনে আমার বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন। গত বৃহস্পতিবার সুনামগঞ্জে দেয়া স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে বিএনপি নেতারা ব্যাপক প্রতিক্রিয়া জানান। বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। ওই বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান, ওটা সরকারের বক্তব্য নয়, মানুষের চাওয়ার কথাই তিনি তুলে ধরেছিলেন। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। না, আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতির প্রশ্ন তো বলতে পারবো না। এ সময় মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রসঙ্গ উঠে আসে। আইন উপদেষ্টা জানিয়েছিলেন, মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী তা মনে করছেন না। মডেল মেঘনা আলমের ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট,
সেটা সঠিক হয় নাই। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না। আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার। এটা তো একটা আইন, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটা একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনাকে গ্রেফতারে আইনের ব্যত্যয় না ঘটলে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে কেন সরিয়ে দেয়া হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, এইসব হয়তো। তিনি জানান, চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙ্গার ঘটনা দুঃখজনক। ঘটনাটা না ঘটেই উচিত ছিল। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। 37 সহপাঠী বহিষ্কারের প্রতিবাদ এবং উপাচার্য অপসারণের এক দফা দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ উপেক্ষা করে ক্যাম্পাসে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। তারা বলছেন, ভিসির অপসারণ এবং দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আবাসিক হল খুলে দেওয়ার আহ্বানে কর্তৃপক্ষ সাড়া না দেয় তালা ভেঙে 6টি হলেও প্রবেশ করেছে শিক্ষার্থীরা। খুলনা থেকে এস এম হাবিবের তথ্যচিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আবারও উত্তাল দক্ষিণাঞ্চলের প্রকৌশল শিক্ষার বিদ্যাপীঠ কুয়েট। এবার 37 সহপাঠীর বহিষ্কারের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভে শিক্ষার্থীরা। আন্দোলনরতরা মঙ্গলবার অদম্য বাংলার পাদদেশে সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের হল খোলার অনুরোধ করে। সাড়া না পেয়ে এক পর্যায়ে প্রথমে খান জাহান আলী হল ও পরে অন্যান্য হলের তালা ভেঙে ভেতরে ঢোকে বিক্ষুব্ধরা। ক্যাম্পাস বন্ধ রাখায় এবং শিক্ষার্থীদের বহিষ্কার করায় ভিসি মোহাম্মদ মাসুদের অপসারণের এক দফা দাবিও ঘোষণা করে তারা। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। আমাদের দফা 1 এর বাইরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি সিন্ডিকেটের সিদ্ধান্ত বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ করেন তিনি। সিন্ডিকেটের যে সিদ্ধান্ত সেটা বলে দিলাম। সিন্ডিকেট ঠিক আছে, আপনি তো সদস্য, আমি এটুকুই বললাম। তো কবুস বাবু হলে ঠিক গেলে এগুলি করতে পারবে, সে কাজ করতেছে। আজকে জানি না উপর থেকে যদি আসে আদেশ, তারপরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী 2 মে আবাসিক হল এবং 4 মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত এবং সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে আন্দোলন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সময় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন ও মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকে বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ আলোচনা করেছে।
নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষতার সাথে আয়োজনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতির খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নিয়ে শিক্ষার্থীদের তুমুল আগ্রহ থাকায় এই নির্বাচন আয়োজনে প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 11:30টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় 30 মিনিট ধরে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। এতে কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে ব্যঙ্গ করায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে লেখালেখি হয়েছিল এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। পরবর্তীতে সিটি কলেজের সামনে হয়তো বা ঢাকা কলেজের কয়েকজনের ওই আইডি কার্ড নিয়ে যাওয়া হয়েছে। 11:30-12টা থেকে আধা ঘন্টার মতো একটু দাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সহ সবাই চলে আসে এবং ফোর্স এসে দুই পক্ষকে দুই দিকে নিয়ে যায়। এক পক্ষকে আমরা সিটি কলেজের ভিতরে নিয়ে গেছি, আর এক পক্ষকে আমরা ঢাকা কলেজের ভিতরে নিয়ে গেছি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো ও নির্বাচনের সরঞ্জাম নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক হয়েছে। এ সময় নির্বাচনে ব্যবহৃত পুরনো কাগজ যাচাই ও তা ধ্বংস করার বিষয়ে আলোচনা হয়। এসব কাজের জন্য বিজি প্রেসের সময় লাগবে 3 মাস। সচিব বলেন, প্রবাসীদের ভোট ব্যবস্থাপনায় 3টি পদ্ধতি নিয়ে 3টি টিম কাজ করছে। 20 এপ্রিল এ বিষয়ে মতামত জানাবে তারা। সাথে আমাদের যে আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেগুলোর কে ডিসপোজালের ব্যবস্থাটা করা। যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা বলেন। ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে বলে মনে করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিপোর্ট রশনা দাসের। রাষ্ট্র সংস্কারে 166টি সুপারিশের বিষয়ে মতামত জানতে রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। আর এই ধারাবাহিক সংস্কার সংলাপের অংশ হিসেবে জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় এনডিএম এর চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সংলাপের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে কাজ করছে তারা। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি সময় শেষ হতে পারে বলেও জানান তিনি। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় তারা একমত। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে সম্ভব হবে জনবান্ধব সরকার গঠন। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইখতিয়ার রাখে। ন্যূনতম 10% আসনে রাজনৈতিক দলগুলো তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করি। বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আলোচনায় বসে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।